ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের পরপর 5টি পাঠের মধ্য দিয়ে এই অধ্যায়ের অনেক বিষয় আলোচনা করেছি আমরা। আজকে আমরা 6 নম্বর পাঠের আলোচনা করব। প্রথম অধ্যায়ে আমাদের রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্ক। এই 6 নম্বর পাঠের মধ্য দিয়ে আমরা কিন্তু এই যে অধ্যায়টি, এই অধ্যায়ের আলোচনা শেষ করব। এই আলোচনা শেষ হওয়ার পরে তোমাদের এই অধ্যায় সম্পর্কে যে নোটটা তৈরি হয়েছে সেই নোটটা তোমাদের দিয়ে দেওয়া হবে এবং তার সঙ্গে এই অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউগুলো হয় সেই এমসিকিউ পিডিএফ তোমাদের দেওয়া হবে। তার জন্য একটি ছোট্ট ভিডিও আসবে, ছোট্ট আলোচনা আসবে, সেখানে তোমরা সেগুলো পেয়ে যাবে। সেই পিডিএফগুলোর পাসওয়ার্ড দেওয়া থাকবে। সেই পাসওয়ার্ডগুলো তোমরা আগের যে পাঠগুলো আলোচনা হয়েছে সেইখানে তোমরা তার পাসওয়ার্ডটা পেয়ে যাবে। তাহলে আমরা এই অধ্যায়ের যে বিষয়টি আলোচনা শুরু করব সেটা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের অবদান এবং সাফল্য। এর আগে আমরা বাদুং সম্মেলন, পঞ্চশীল নীতি, কায়রো সম্মেলন, জোট নিরপেক্ষ আন্দোলন বিষয়টা কি, এইসব বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা জোট নিরপেক্ষ আন্দোলনের যে অবদান সাফল্য সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। মানে জোট নিরপেক্ষ আন্দোলন কোন কোন জায়গাতে তার সাফল্য পেয়েছে সেই বিষয়টা আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে। প্রথমে আছে বিশ্ব শান্তি রক্ষা। তোমাদের আলোচনা করেছিলাম কিউবা মিসাইল সংকট যখন শুরু হয়েছিল, রাশিয়া যখন কিউবাতে তার ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করতে শুরু করে, সেই বিষয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু অনেকটাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। সেই পরিস্থিতিতে জোট নিরপেক্ষ আন্দোলনের যে দেশগুলো তারা কিন্তু মিডিল ম্যান হিসাবে কাজ করেছিল। সারা বিশ্বে যাতে শান্তি রক্ষা হয় সেই বিষয়ে জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলো ব্যাপক ভূমিকা পালন করেছিল। দ্বিতীয় পয়েন্ট যেটা আছে, তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর। সম্মিলিত জাতিপুঞ্জ একটি আন্তর্জাতিক সংগঠন। সেই আন্তর্জাতিক সংগঠনের মধ্য দিয়ে কি হয়, আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত রাষ্ট্রগুলির মধ্যে বিবাদ হয় তার বিবাদের শান্তিপূর্ণ মীমাংসা করে সম্মিলিত জাতিপুঞ্জ। সেই সম্মিলিত জাতিপুঞ্জে যে সমস্ত উন্নয়নশীল দেশ আছে বা তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে, সেই তৃতীয় বিশ্বের দেশগুলো তারা কিন্তু অনেকটাই অনুন্নত। সেই অনুন্নত হওয়ার জন্য তারা কি করছে, তাদের যে দাবি দাওয়াগুলো তারা সম্মিলিত জাতিপুঞ্জের কাছে রাখছে এবং সেই দাবি দাওয়াগুলো তারা কিন্তু আদায় করার চেষ্টা করছে তৃতীয় বিশ্বের পক্ষ থেকে এই জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে। 3 নম্বর পয়েন্ট, নিরস্ত্রীকরণ। পারমাণবিক অস্ত্র কিন্তু অনেকটাই ক্ষতিকারক, অনেকটাই ধ্বংস করে সারা বিশ্বকে। সেই পারমাণবিক শক্তির যাতে পরীক্ষা নিরীক্ষা বন্ধ করা যায় এবং সেই জন্য সারা বিশ্বে নিরস্ত্রীকরণের পক্ষে একটা জনমত গঠন করে, জনমত তৈরি করে যে পারমাণবিক অস্ত্র বা মারণাস্ত্র কিভাবে বিশ্বকে নষ্ট করতে পারে সেই বিষয়ে একটা জনমত তৈরি করতে শুরু করে তৃতীয় বিশ্বের দেশগুলো বা জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলো। দেখো, সেই কারণেই কিন্তু দুই মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে যে নিরস্ত্রীকরণ চুক্তি হয়েছিল, সল্ট 1, সল্ট 2, স্টার্ট 1, স্টার্ট 2, এই সমস্ত চুক্তিগুলো কিন্তু হয়েছিল। তাহলে তৃতীয় বিশ্বের দেশ নিরস্ত্রীকরণের পক্ষে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 4 নম্বর পয়েন্ট, ঠান্ডা যুদ্ধের উত্তেজনা প্রশমন। ঠান্ডা যুদ্ধের সময় দুই মহাশক্তিধর রাষ্ট্র পরস্পরের মধ্যে কিন্তু একটা স্নায়ুযুদ্ধ চলছিল, প্রক্সি ওয়ার চলছিল। সেই যুদ্ধটা যাতে বন্ধ হয়ে যায় সেই দিক থেকেও কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলো বিশ্ব শান্তি যাতে বজায় থাকে তার ব্যবস্থা করেছিল। পরের পয়েন্ট, উপনিবেশ উচ্ছেদ। তৃতীয় বিশ্বের যে দেশগুলো সেই দেশগুলো রয়েছে কোথায়, এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকাতে এই সমস্ত দেশগুলো রয়েছে। ওই সমস্ত দেশগুলি তারা কিন্তু আস্তে আস্তে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্বাধীনতা লাভ করতে শুরু করেছে। সেই স্বাধীনতা লাভ করার পরেও অনেক রাষ্ট্র কিন্তু এই সমস্ত রাষ্ট্রগুলোকে ঔপনিবেশিক বানানোর চেষ্টা করছে। সেই ঔপনিবেশিক যাতে বানাতে না পারে শক্তিধর রাষ্ট্রগুলো, তার জন্য ব্যাপক একটা মুক্তি আন্দোলন তৈরি করেছিল এই তৃতীয় বিশ্বের দেশগুলো। এই সময় বৃহৎ শক্তি যে রাষ্ট্রগুলো আছে তারা কি করছে, তারা নতুন করে একটা ঔপনিবেশিক স্থাপন করতে চাইছে। সেই ঔপনিবেশিকতার বিরুদ্ধে এই তৃতীয় বিশ্বের দেশগুলো জোটবদ্ধ হয়েছিল এবং তার বিরোধিতা করেছিল। পরে আরেকটি পয়েন্ট রয়েছে, নতুন আন্তর্জাতিক ব্যবস্থা। তৃতীয় বিশ্বের দেশগুলো যারা রয়েছে, লাতিন আমেরিকা, এশিয়া, আফ্রিকা, এই সমস্ত দেশগুলো যে আস্তে আস্তে করে তারা স্বাধীন হলো, স্বাধীনতা পাওয়ার পরে তারা কিন্তু অন্যান্য রাষ্ট্রের সঙ্গে একটা বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে চাইছে। সেখানে দেখা যাচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে যে সমস্ত নিয়মাবলীগুলো আছে
সেই নিয়মগুলি যাতে আরও সহজ করা যায়, তারা যাতে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য আরও ভালো করে করতে পারে, তার জন্য কিন্তু সংস্কারের দাবি জানিয়েছিল এই তৃতীয় বিশ্বের দেশগুলো। তৃতীয় বিশ্বের যে দরিদ্র দেশগুলো আছে তারা ঋণ মুকুবের জন্য আন্দোলন করেছিল, এবং যেটা আলোচনা করলাম বাণিজ্যের নিয়মাবলী যেগুলো রয়েছে সেগুলো সংস্কারের দাবি জানিয়েছিল এই তৃতীয় বিশ্বের দেশগুলি। তাহলে এইগুলো আমরা আলোচনা করলাম, জোট নিরপেক্ষ আন্দোলনের অবদান কোথায় আছে এবং তার সাফল্যটা কোথায় রয়েছে। এর পরের যে পয়েন্টটা রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব। জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্বগুলো কোথায়, সাফল্য যেমন তার গুরুত্বগুলোও কিন্তু একই রকম হবে, কিন্তু বিষয়গুলো একটু বিস্তারিত আলোচনা করা রয়েছে। প্রথমে আছে স্বাধীনতা রক্ষা ও সার্বভৌমত্ব বজায় রাখা। তাহলে তৃতীয় বিশ্বের দেশগুলো যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্বাধীনতা লাভ করে, তাদের কাছে স্বাধীনতা ধরে রাখাটা এটা কিন্তু চ্যালেঞ্জের বিষয় ছিল, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম যে ঔপনিবেশিক শাসন থেকে তৃতীয় বিশ্বের দেশগুলো আস্তে আস্তে করে স্বাধীন হচ্ছে। কিন্তু তারপরেই আবার দেখো ওই দরিদ্র দেশগুলোকে, উন্নয়নশীল দেশগুলোকে আবার বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলো নয়া উপনিবেশিকতাবাদের সৃষ্টি করছে। তাহলে তাদের কাছে কিন্তু স্বাধীনতাটা ধরে রাখা কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। তারা যাতে ওই তৃতীয় বিশ্বের দেশগুলোর উপর কোনো রকম কোনো প্রভাব বিস্তার করতে না পারে, সেই জন্য ওই নব্য স্বাধীনতাপ্রাপ্ত যে দেশগুলো তারা কিন্তু তাদের নিজের সিদ্ধান্ত নিজেরাই গ্রহণ করত। এর ফলে তারা কি করছে, নিজেদের যে অর্থনৈতিক রাজনৈতিক উন্নয়নের ধারা, সেই উন্নয়নের ধারাটাকে বজায় রাখতে সম্ভব হয়েছে। তারা যদি বৃহৎ শক্তির প্রতি একটা সমর্থন জ্ঞাপন করত, তারা যদি বৃহৎ শক্তির প্রতি একটা আশ্রিত মনোভাব রাখত, তাহলে কিন্তু ওই উন্নয়নশীল দেশগুলোর উপর বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলো আবার আধিপত্য জমাতো, নয়া উপনিবেশিকতাবাদের সৃষ্টি করত। সেটা কিন্তু হতে দেয়নি জোট নিরপেক্ষ আন্দোলন। 2 নম্বর পয়েন্টে রয়েছে বিশ্ব রাজনীতিতে ভারসাম্যের সৃষ্টি। শীতল যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধের সময় সারা বিশ্ব দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে, যেটা আমরা বারবার আলোচনা করে এসেছি। সেইখানে জোট নিরপেক্ষ আন্দোলনের যে দেশগুলো তারা কিন্তু কোনো রকম কোনো পক্ষ নেয়নি। তারা পক্ষ না নিয়ে কি করেছে, একটা মধ্যপন্থা অবলম্বন করেছে। মানে আমি এ পক্ষেও না ও পক্ষেও না, আমি কিন্তু মাঝ বরাবর রয়েছি। এর ফলে আন্তর্জাতিক রাজনীতিতে একটা কিন্তু ভারসাম্যের সৃষ্টি হয়েছে। এই ভারসাম্যের ফলে ছোট ক্ষুদ্র রাষ্ট্রগুলি নিজেদের যে মতামত সেই মতামতটা ব্যক্ত করতে সুযোগ পেয়েছে। এই পরিস্থিতিতে এই ছোট রাষ্ট্রগুলি নিজেদের ভারসাম্য রক্ষার মধ্য দিয়ে আন্তর্জাতিক বা বিশ্ব রাজনীতিতে তাদের গুরুত্ব কতটা সেটা বোঝানোর চেষ্টা করছে। 3 পয়েন্টে আছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা। জোট নিরপেক্ষ আন্দোলনের একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা কি, বিশ্ব শান্তি বজায় রাখা। তারা কোনোভাবেই যুদ্ধকে সমর্থন করেন। তারা যুদ্ধের পরিবর্তে আলোচনার মধ্য দিয়ে যাতে কোনো বিষয়ের সুষ্ঠু সমাধান করা যায়, সেই বিষয়ে কিন্তু তারা ব্যাপক ভূমিকা গ্রহণ করেছিল। তৃতীয় বিশ্বের যে দেশগুলো তারা ঔপনিবেশিকতাবাদ, বর্ণবাদ বা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এমন একটি অবস্থান নিয়েছিল যেখান থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই তৃতীয় বিশ্বের দেশগুলো বা জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলো। পরে রয়েছে 4 দাগে আগ্রাসন ও সামরিক প্রতিযোগিতা হ্রাস। এই আন্দোলনের ফলে বৃহৎ শক্তিগুলো যে যুদ্ধ করত, সংঘর্ষ করত, সেই যুদ্ধ এবং সংঘর্ষগুলো আস্তে আস্তে করে কিন্তু কমে যেতে শুরু করে। কারণ একটাই, জোট নিরপেক্ষ আন্দোলন সবসময় কি করত, শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে ছিল। তারা কোনোভাবে কোনো যুদ্ধকে সমর্থন করত না। এই যুদ্ধকে সমর্থন না করে তারা কিন্তু কূটনীতির উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করত। যেটা আমরা আলোচনা করলাম যে বিষয়টা, যুদ্ধ যুদ্ধ কিন্তু একটি রাষ্ট্রের মানবিক হানি করে, সামাজিক হানি করে, সংস্কৃতিগত দিক থেকে তাদের অনেকটাই পিছিয়ে দেয়। এই যুদ্ধটাকে তারা সবসময় এড়াতে চাইছে। যুদ্ধ কিন্তু কোনো সময় ভালো নয়। এই জন্য তারা যুদ্ধের পরিবর্তে আলোচনা বা কূটনীতির মাধ্যমে যে কোনো সমস্যার সমাধানের পথ সৃষ্টি করে। 5 আছে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা। তৃতীয় বিশ্বের দেশগুলো অর্থনৈতিক দিক থেকে তারা যাতে স্বাবলম্বী হয়, তারা যাতে আরো উন্নত হতে পারে, সেই জন্য নিজেদের মধ্যে একটা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করছে। সহযোগিতা বৃদ্ধি করার মধ্য দিয়ে তাদের যে নিজেদের উন্নয়ন, সেই উন্নয়নের ধারাটাকে তারা অব্যাহত রাখতে চাইছে। তারা যদি পরস্পরের মধ্যে সহযোগিতা করে, আমার যে বস্তুটা নেই সেটি তৃতীয় বিশ্বের অন্য কোনো দেশ থেকে আমি সংগ্রহ করব, বা ওই দেশে যে বস্তুটা নেই সেটি আমার দেশ থেকে নিয়ে যাবে, এইভাবে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে তারা কিন্তু নিজেদের একটা আত্মনির্ভরশীল
ব্যবস্থা গড়ে তুলেছিল। এক্ষেত্রে তৃতীয় বিশ্বের দেশগুলো বৃহৎ শক্তির কাছে নির্ভরশীল আর রইল না। সেই নির্ভরশীলতা যখনই আর থাকলো না, তারা কিন্তু নিজেদের মধ্যে তখন উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখার জন্য পরস্পরের সঙ্গে সহযোগিতা করতে শুরু করলো। 6 পয়েন্ট, মানবাধিকার রক্ষার প্রচেষ্টা। যুদ্ধ মানেই কিন্তু মানবহানি হবে। এই মানবহানি যাতে না হয় সেই জন্য জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলো তারা কি করছিল, মানবাধিকার যাতে রক্ষা হয় তার জন্য ব্যাপক একটা আন্দোলনের সৃষ্টি করেছিল। বিশ্বব্যাপী শোষণ, বর্ণ বৈষম্যবাদ এর বিরুদ্ধে জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলো আন্দোলন সৃষ্টি করেছিল। দেখবে আফ্রিকার যে দেশ আছে সেখানে কালো চামড়ার মানুষ রয়েছে। সেই কালো চামড়ার মানুষকে সাদা চামড়ার মানুষরা অনেকটাই ঘৃণা করে। সেই ঘৃণার পরিস্থিতি যাতে না তৈরি হয় তার জন্যই তৃতীয় বিশ্বের দেশগুলো সেই মানবাধিকারের পক্ষে তারা সওয়াল করে। তৃতীয় বিশ্বের যে দেশগুলো তারা কিন্তু কোনোভাবেই শোষণের পক্ষপাতী নয়। শোষণ হলেই সেখানে কিন্তু মানুষের মধ্যে মানুষের একটা বিভাজন সৃষ্টি হবে। সেই জন্য তৃতীয় বিশ্বের দেশগুলো মানবাধিকার রক্ষার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা গ্রহণ করে। 7 পয়েন্ট, তথ্য ও যোগাযোগের স্বাধীনতা। আন্তর্জাতিক ক্ষেত্রে তথ্য এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে উন্নত রাষ্ট্রগুলোর কিন্তু আধিপত্য বজায় ছিল। কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলন যখন শুরু হয় তখন সেই আধিপত্যটা আস্তে আস্তে করে ভাঙতে শুরু করে। কারণ তৃতীয় বিশ্বের দেশগুলো তারা নিজেদের প্রতি একটা আস্থা থাকার জন্য নিজেরাই একটা তথ্য এবং সংবাদ পরিবেশনের মাধ্যম গড়ে তোলে, নতুন ব্যবস্থা গড়ে তোলে। এর ফলে তৃতীয় বিশ্বের দেশগুলো যে উন্নত রাষ্ট্রের প্রতি একটা আস্থা থাকবে, নির্ভরতা থাকবে, সেই নির্ভরতাটা অনেকটাই কমে যায়, যেটা একমাত্র সম্ভব হয়েছিল তৃতীয় বিশ্বের দেশগুলোর জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে। পরে 8 নম্বর একটি পয়েন্ট রয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট, নিরস্ত্রীকরণের উপর জোর। বিশ্বে যুদ্ধ এবং ধ্বংস এটা শুধু সম্ভব হয় অস্ত্র প্রতিযোগিতার মধ্য দিয়ে। অস্ত্র প্রতিযোগিতা যদি না থাকে তাহলে কিন্তু কোনো রকম ধ্বংস হওয়ার সম্ভাবনা নেই। তৃতীয় বিশ্বের দেশগুলো এই অস্ত্র প্রতিযোগিতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। তারা নিরস্ত্রীকরণের উপর গুরুত্ব আরোপ করেছিল। এই নিরস্ত্রীকরণের উপর গুরুত্ব আরোপ করার জন্য বিশ্ব থেকে যে অস্ত্র প্রতিযোগিতা সেই অস্ত্র প্রতিযোগিতাটা অনেকটাই হ্রাস পেতে শুরু করে। দেখো এখানে দেওয়া আছে, তারা পারমাণবিক অস্ত্র কমানো এবং শান্তিপূর্ণ বিশ্ব গঠনের প্রতি গুরুত্ব আরোপ করে। মানে বিষয়টাকে তারা আরো সমর্থন করে যে বিশ্ব থেকে যাতে এই মারণাস্ত্র লুপ্ত হয়ে যায়। সহজ করে বলতে গেলে তৃতীয় বিশ্বের যে দেশগুলো তারা কিন্তু কোনোভাবেই অস্ত্র প্রতিযোগিতায় নামতে চায়নি। যদি রাষ্ট্রগুলি অস্ত্র প্রয়োগ করে তাহলে মানবহানি হবে, সম্পত্তি নষ্ট হবে, আর্থিক দিক থেকে রাষ্ট্রগুলো অনেকটাই দুর্বল হয়ে যাবে। এই সমস্ত দিক থেকে তৃতীয় বিশ্বের দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরে রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনের সমস্যা এবং সীমাবদ্ধতা। আমরা তৃতীয় বিশ্বের যে দেশগুলো তাদের মধ্যে গড়ে ওঠা যে জোট নিরপেক্ষ আন্দোলন, তার সাফল্য, অবদান, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম। কিন্তু তৃতীয় বিশ্বের যে দেশগুলো রয়েছে তারা যে জোট নিরপেক্ষ আন্দোলনটা তৈরি করেছিল সেটা কি সামগ্রিকভাবে সাফল্য পেয়েছিল, না তার মধ্যে সমস্যা ছিল, সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করব। প্রথমে যে পয়েন্টটা আছে, প্রকৃত নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থতা। মানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটা লক্ষ্য ছিল যে তারা কোনোরকম কোনো পক্ষে যুক্ত হবে না বা কোনো শক্তিশালী গোষ্ঠীর সঙ্গে তারা যুক্ত থাকবে না। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃতীয় বিশ্বের যে দেশগুলো তারা কিন্তু অনেকটাই আস্তে আস্তে করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের দিকে ঝোঁক বাড়াচ্ছে। মানে তারা বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির প্রতি একটু আস্থাশীল হয়ে পড়ছে। তাহলে জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? তারা কিন্তু কোনো রকম কোনো জোটে থাকবে না। কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলো তারা কিন্তু আস্তে আস্তে করে বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির প্রতি আস্থাশীল হয়ে পড়ছে। সেই আস্থাশীলতা জোট নিরপেক্ষ আন্দোলনকে অনেকটাই গুরুত্বহীন করে দিয়েছিল। পরে আছে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে ঐক্যের অভাব। ন্যাম বা জোট নিরপেক্ষ আন্দোলন, এই জোট নিরপেক্ষ আন্দোলনের অন্তর্ভুক্ত যে দেশগুলো তারা রাজনৈতিক ব্যবস্থা, অর্থনীতি, একে অপরের সঙ্গে স্বার্থের একটা দ্বন্দ্ব ছিল। মানে তৃতীয় বিশ্বের দেশগুলো তারা যে একে অপরের থেকে আলাদা সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করেছিল। তৃতীয় বিশ্বের দেশগুলো সবাই কিন্তু একই রকমভাবে অর্থনৈতিক দিক থেকে উন্নত নয়। যেমন দেখো ভারতবর্ষ, যেমন দেখো বাংলাদেশ, যেমন দেখো নেপাল, যেমন দেখো পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই সমস্ত দেশগুলো তারা কিন্তু একই রকমভাবে অর্থনৈতিক দিক থেকে উন্নত নয়। তাই যখন কোনো আন্তর্জাতিক ইস্যু তৈরি হয় সেই আন্তর্জাতিক ইস্যুগুলোর দিক থেকে এই জোট নিরপেক্ষ আন্দোলনের যে দেশগুলো তাদের মধ্যে একটা মতভেদ তৈরি হয়।
সেই মতভেদ তৈরি হওয়ার জন্য এই দেশগুলোর মধ্যে একটা ঐক্যের অভাব ছিল। বা অনেক সময় দেখা যাচ্ছে তৃতীয় বিশ্বের যে দেশগুলো সেইগুলোর উপর বৃহৎ শক্তিধর রাষ্ট্র যখন আক্রমণ করছে, সেখানে তৃতীয় বিশ্বের অন্যান্য দেশগুলো মুখ বন্ধ করে আছে, তারা কিন্তু প্রতিবাদ করছে না। কারণ বৃহৎ শক্তি এটা করেছে, বৃহৎ শক্তির প্রতি যদি তারা বিরোধিতার মনোভাব দেখায়, তাদের উপরেও আবার ঘুরে অ্যাটাক হতে পারে। তাহলে তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে কিন্তু একটা ঐক্যের অভাব ছিল, যেটা জোট নিরপেক্ষ আন্দোলনকে দুর্বল করে দিয়েছিল। পরে 3 পয়েন্টে আছে শক্তিশালী নেতৃত্বের অভাব। প্রাথমিক পর্যায়ে যখন জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়, তখন কিন্তু বিশ্বের গুরুত্বপূর্ণ নেতারা জোট নিরপেক্ষ আন্দোলনটাকে আরো তীব্রতর করে তুলেছিলেন। কিন্তু সময় যত যাচ্ছে, সেই জোট নিরপেক্ষ আন্দোলনটা দুর্বল হয়ে পড়ছে। কারণ কি, এই জোট নিরপেক্ষ আন্দোলনকে চালিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ নেতৃত্বের অভাব রয়েছে। নেতৃত্বের অভাব থাকার জন্য জোট নিরপেক্ষ আন্দোলনটা অনেকটাই স্থিমিত হয়ে পড়েছে, বা তার কার্যকারিতাটা অনেকটাই কমে গেছে। পরে 4 পয়েন্ট, অর্থনৈতিক দুর্বলতা। বেশিরভাগ যে জোট নিরপেক্ষ আন্দোলনের দেশ, তারা কিন্তু অনুন্নত বা উন্নয়নশীল। তারা যেহেতু অনুন্নত, যেহেতু উন্নয়নশীল, মানে তাদের মধ্যে একটা অর্থনৈতিক সমস্যা রয়েছে। তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে যখন কোনো সমস্যার সৃষ্টি হবে, সেই সমস্যা সমাধানে তারা এগাবে, না নিজের দেশের যে আর্থিক সমস্যা তার সমাধান করবে? এই বিষয়ে তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে একটা মতপার্থক্য ছিল। সেই দিক থেকে দেখতে গেলে তৃতীয় বিশ্বের দেশগুলো কিন্তু অর্থনৈতিক দিক থেকে দুর্বল। সেই অর্থনৈতিক দিক থেকে দুর্বল হওয়ার জন্য তারা আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো ইস্যু এলে তারা নিজের দেশকেই আগে প্রাধান্য দেবে। বিশ্বে কোন রাষ্ট্রের কি হলো তারা কিন্তু অতটা গুরুত্ব দিতে শুরু করলো না। এই গুরুত্ব না দেওয়ার জন্য তৃতীয় বিশ্বের দেশগুলো আস্তে আস্তে করে নিজেদের মধ্যে একটা বিভাজন, বা জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্যে একটা বিভাজন দেখা দিল। তার মূল কারণটা কি? অর্থনৈতিক দুর্বলতা। যদি অর্থ থাকে তবেই কিন্তু অন্যের সাহায্য করা যায়, নতুবা নয়। 5 আছে সামরিক শক্তির অভাব। জোট নিরপেক্ষ আন্দোলনগুলির যে দেশ, তাদের মধ্যে সামরিক শক্তির অভাব ছিল। যদি একটা রাষ্ট্রের সামরিক শক্তির অভাব থাকে, তারা কিন্তু কোনোভাবে বৃহৎ শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না। প্রতিবাদ করার জন্য একটা সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি থাকা দরকার, যেটা তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে ছিল না। এক্ষেত্রেও কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলন অনেকটাই দুর্বল। পরের পয়েন্ট রয়েছে শীতল যুদ্ধ পরবর্তী গুরুত্ব হ্রাস। শীতল যুদ্ধ শেষ হয়েছিল 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতনের পর। এর ফলে বিশ্বে যে দ্বিমেরুতা ছিল, সেই দ্বিমেরুতা বা দ্বিমেরুকরণ রাজনীতি ছিল, সেটা কিন্তু ভেঙে পড়ে। এই ভেঙে পড়ার ফলেই জোট নিরপেক্ষ আন্দোলন তার গুরুত্বটা অনেকটাই হারিয়ে দেয়। মানে দেখো, দ্বিমেরুকরণ রাজনীতিটা শুরু হয়েছিল দুটি রাষ্ট্রকে কেন্দ্র করে, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র। এই দুটি পক্ষে আমি নেই, মানে আমি জোট নিরপেক্ষ। কিন্তু যখন দ্বিমেরুকরণের অবসান হয়েছে, তখন কিন্তু আর জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব আর থাকলো না। মানে এদিক থেকেও বলা যেতে পারে দ্বিমেরুকরণ রাজনীতির অবসানের পর জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্বটা বা প্রয়োজনীয়তাটা অনেকটাই কমে গেছে। 7 পয়েন্ট, নীতিগত অস্পষ্টতা। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রকৃত অর্থ কি, সেই প্রকৃত অর্থগত ক্ষেত্রে বিশেষজ্ঞদের মধ্যে মতপার্থক্যের সৃষ্টি হয়েছে। এটা কি সম্পূর্ণ নিরপেক্ষতা, না স্বাধীন থাকার সিদ্ধান্ত? মানে আমি কোনো পক্ষে যোগ দিচ্ছি না, মানে আমি নিরপেক্ষ আছি, বা আমি কি স্বাধীন আছি? সেই বিষয়টাকে নিয়ে বিশ্বের যে নেতারা রয়েছে, তাদের মধ্যে একটা মতপার্থক্যের সৃষ্টি হয়েছে। এই প্রশ্নের এই অস্পষ্টতা থাকার জন্য জোট নিরপেক্ষ আন্দোলনের যে নীতিটা, সেটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়ে। তাহলে নীতিগত অস্পষ্টতা, সেই নীতিগত অস্পষ্টতার কারণেই জোট নিরপেক্ষ আন্দোলনটা অনেকটাই স্তিমিত হয়ে গিয়েছিল। পরের পয়েন্ট, বাস্তব সমস্যা সমাধানে অক্ষম। বিশ্বের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দারিদ্রতা, যুদ্ধ, সংঘাত। এক্ষেত্রে জোট নিরপেক্ষ আন্দোলনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেনি। তৃতীয় বিশ্বের যে দেশগুলো, তাদের প্রথম লক্ষ্য ছিল সারা বিশ্ব থেকে দারিদ্রতা দূরীকরণ। কিন্তু সেই লক্ষ্যে এখনো পর্যন্ত জোট নিরপেক্ষ আন্দোলনে যে দেশগুলো, তারা পৌঁছাতে পারেনি। কারণ জোট নিরপেক্ষ আন্দোলনের যে দেশগুলো ছিল, তারা নিজেরাই তো দরিদ্র। সেই দারিদ্রতা থেকে জোট নিরপেক্ষ আন্দোলনের বা তৃতীয় বিশ্বের দেশগুলো এখনো পর্যন্ত বেরিয়ে আসতে পারেনি। তাহলে তারা বিশ্বের যে দারিদ্রতা আছে, তারা কিভাবে সেটাকে মেটাবে? তাহলে দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের যে মূল বিষয় দারিদ্রতা, সেই দারিদ্রতার বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত সেই আলোচনা স্তরেই রয়ে গেছে।
কারণ তারা এখনো নিজেরাই দরিদ্র। বিশ্বকে কিভাবে দরিদ্রতা থেকে মুক্ত করবে, এই প্রশ্নে জোট নিরপেক্ষ আন্দোলন কিন্তু অনেকটাই গুরুত্ব হারিয়েছে। পরের পয়েন্ট, আভ্যন্তরীণ সমস্যা এবং সংঘাত। তাহলে জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলো তারা কিন্তু দরিদ্র, তারা এখনো নিজেরা তাদের দারিদ্রতা অবস্থা থেকে বেরাতে পারেনি। এটা যেমন একটা সমস্যা। আরেকটি সমস্যা হচ্ছে কি আভ্যন্তরীণ সংঘাত। জোট নিরপেক্ষ আন্দোলনে যে দেশগুলো রয়েছে তারা নিজেদের নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হয়েছে। তৃতীয় বিশ্বের দেশ ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, এমন অনেক এশিয়া, আফ্রিকা, ল্যাতিন আমেরিকাতে দেশ রয়েছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত। দেখো, তৃতীয় বিশ্বের দেশগুলো তারা নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধ করছে। পঞ্চশীল নীতিতে কি বলা ছিল যে একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, কিন্তু সেটা কি সম্ভব হয়েছে? আবার পঞ্চশীল নীতি সংগঠিত হয়েছিল ভারত চীনের মধ্যে, কিন্তু দেখো সেই নীতি কি সঠিকভাবে পালন করা হয়েছে? চীন ভারত আক্রমণ করেছে, এপাশে বাংলাদেশ স্বাধীনতা লাভ করতে চাইছে, সেক্ষেত্রে পাকিস্তান ভারতের উপর আক্রমণ করছে। তৃতীয় বিশ্বের যে দেশগুলো তারা নিজেদের মধ্যেই সংঘাতেই লিপ্ত, তারা কিভাবে বিশ্বকে শান্ত করবে? এই প্রশ্নেও জোট নিরপেক্ষ আন্দোলন অনেকটাই গুরুত্ব হারিয়ে ফেলেছিল। 10 পয়েন্ট, উন্নয়ন লক্ষ্যে সীমিত সাফল্য। তৃতীয় বিশ্বের দেশগুলোর প্রাথমিক একটা লক্ষ্য যেমন দারিদ্রতা দূরীকরণ ছিল, তেমন আরেকটি লক্ষ্য ছিল অর্থনৈতিক উন্নয়ন করা। কিন্তু দেখতে গেলে আজ প্রায় 70 বছর কেটে গেছে জোট নিরপেক্ষ আন্দোলন তৈরি হয়েছে, কিন্তু সেই জোট নিরপেক্ষ আন্দোলনের যে দেশগুলো তারা কিন্তু এখনো পর্যন্তই দরিদ্র হয়ে রয়ে গেছে। তারা নিজেদের উন্নয়ন করতে পারছে না। সেই উন্নয়ন করার জন্য তারা কি করছে, বৃহৎ শক্তিধর রাষ্ট্রের মুখাপেক্ষী হয়ে যাচ্ছে, শরণাপন্ন হয়ে পড়ছে। যদি একটা তৃতীয় বিশ্বের দেশ উন্নত রাষ্ট্রের মুখাপেক্ষী হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু উন্নয়নশীল দেশগুলো আরও অনুন্নত হবে। কারণ উন্নত দেশগুলি নয়া সাম্রাজ্যবাদ, নয়া উপনিবেশিকতাবাদ চালিয়ে ওই অনুন্নয়নশীল দেশগুলো অর্থনৈতিক সামাজিক শোষণ চালাবে, যেটা উন্নয়নশীল দেশের রাষ্ট্রগুলি বুঝেও তারা কিন্তু সেই পথ থেকে বেরিয়ে আসতে পারেনি। এইভাবে তোমরা জোট নিরপেক্ষ আন্দোলনের যে ব্যর্থতা সেই বিষয়গুলো আলোচনা করবে। এই বিষয়গুলো তোমরা একটু জানবে, কারণ এগুলো জানার প্রয়োজন রয়েছে, দেখার বোঝার প্রয়োজন রয়েছে। যদি না বুঝতে পারো তাহলে এখান থেকে যে এমসিকিউগুলো হয় সেগুলো কিন্তু অত সহজে রপ্ত করতে পারবে না, বুঝতে পারবে না। সেই জন্য আলোচনাগুলো এইভাবে তৈরি করে দেওয়া যাতে তোমাদের সুবিধা হয়। পরে একটা পয়েন্ট রয়েছে, পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান প্রাসঙ্গিকতা। 90 দশকে সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে, মানে ঠান্ডা যুদ্ধের অবসান হয়েছে। তাহলে এক্ষেত্রে কি ঠান্ডা যুদ্ধের গুরুত্ব আর রয়েছে, প্রাসঙ্গিকতা রয়েছে? অনেক রাষ্ট্র দার্শনিক বলছেন যে এর প্রাসঙ্গিকতা এখনো পর্যন্ত রয়েছে, বা অনেকে বলছেন এর প্রাসঙ্গিকতা আর নেই। ঠান্ডা যুদ্ধ যখনই শেষ হয়ে গেছে তখনই কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব বা প্রাসঙ্গিকতা শেষ হয়ে গেছে বা হারিয়ে গেছে। তাহলে চলো আমরা দেখি যে এই জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব আছে কি নেই, বা প্রাসঙ্গিকতা আছে কি নেই। প্রথমে আছে নব্য উপনিবেশবাদ বিরোধী। উন্নয়নশীল দেশগুলো পরোক্ষভাবে উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে রাজনৈতিক অর্থনৈতিক শোষণ চালাচ্ছে, এর মোকাবিলা করা কিন্তু অত্যন্ত জরুরি। এক্ষেত্রে তৃতীয় বিশ্বের দেশগুলো কিন্তু এখনো পর্যন্ত কাজ করে চলছে। পরে 2 পয়েন্টে তথ্য প্রযুক্তি ও ডিজিটাল ডিভাইড। ধনী এবং দরিদ্র এই দুটি দেশের মধ্যে যে তথ্য প্রযুক্তিগত পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা কিন্তু মেটাতে সক্ষম হয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলো বা তৃতীয় বিশ্বের দেশগুলো। 3 পয়েন্ট, সন্ত্রাসবাদ ও পরিবেশ। বর্তমানে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়, জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসবাদ হামলা। এই সন্ত্রাসবাদ হামলা কিন্তু বর্তমানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে, এবং তার সঙ্গে জলবায়ু পরিবর্তন। এই জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রে তৃতীয় বিশ্বের দেশগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সন্ধি করছে, চুক্তি করছে, জলবায়ু পরিবর্তন কিভাবে আটকানো যায়, কিভাবে সন্ত্রাসবাদকে মোকাবিলা করা যায়। এক্ষেত্রে এই তৃতীয় বিশ্বের দেশগুলো কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে। পরে 4 রয়েছে বহুমেরু কেন্দ্রিক বিশ্ব। বর্তমানে চীন আমেরিকা দ্বন্দ্ব, সেই প্রেক্ষাপটে ছোট ছোট রাষ্ট্রগুলির যে স্বার্থ সেগুলো কিন্তু উপেক্ষিত হচ্ছে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে তৃতীয় বিশ্বের দেশগুলো তারা যে জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তুলেছিল সেটা কিন্তু অনেকটাই গুরুত্ব হারাচ্ছে। তাহলে
কিছু কিছু ক্ষেত্রে জননিরপেক্ষ আন্দোলন তার গুরুত্বটা অনেকটাই সাফল্যমণ্ডিত করেছে, আবার কিছু ক্ষেত্রে জননিরপেক্ষ আন্দোলনের গুরুত্বটা অনেকটা কমে গেছে। তারপর একটা বিষয় আছে, দেখো, মানবাধিকার। তৃতীয় বিশ্বের দেশগুলো তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে। নারী, শিশু, আদিবাসীদের উন্নয়নের ক্ষেত্রে তৃতীয় বিশ্বের দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে মানবাধিকার, সন্ত্রাসবাদী হামলা, পরিবেশ রক্ষা, জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ রোধ করা, এই সমস্ত দিকগুলো থেকে তৃতীয় বিশ্বের দেশ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং যে নয়া উপনিবেশিকতাবাদের সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলো অতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি, কারণ তারা অনুন্নত রাষ্ট্র। তারা কিভাবে নিজেদের দেশকে উন্নত করবে, এই পরিপ্রেক্ষিতে তৃতীয় বিশ্বের দেশগুলো পিছিয়ে রয়েছে। মানে এই বিষয়গুলো তারা এখনো পর্যন্ত সমাধান করতে পারেনি, তারা উন্নত রাষ্ট্রের মুখাপেক্ষী হয়ে রয়েছে। এইভাবে তোমরা জননিরপেক্ষ আন্দোলনের যে বিষয়গুলো দেখবে। পরে রয়েছে উপসংহার। তাহলে আমরা পরিশেষে বলতে পারি কি, জননিরপেক্ষ আন্দোলন কেবল যে সামরিক জোটের বিরুদ্ধেই দূরে থাকার একটা কৌশল, সেটা কিন্তু নয়। উন্নয়নশীল দেশগুলো তাদের যে নিজেদের আত্মমর্যাদা আছে, তাদের যে অধিকার আছে, সেই অধিকারকে রক্ষা করার জন্য একটা লড়াই। কিন্তু বর্তমানে একমেরু বহুমেরু বিশ্ব ব্যবস্থাতেও উন্নয়নশীল দেশগুলো তারা কিন্তু তাদের প্রয়োজনীয় লড়াই চালিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবেই এই জননিরপেক্ষ আন্দোলনকে গুরুত্বহীন বলতে পারি না। তবে জননিরপেক্ষ আন্দোলন একটা চলমান প্রক্রিয়া, সেই আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত চলছে। 2024 সালের উগান্ডাতে এখনো পর্যন্ত জননিরপেক্ষ আন্দোলনের 19টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, জননিরপেক্ষ আন্দোলন সম্পর্কে আমরা আলোচনা করলাম। এই আলোচনার মধ্য দিয়ে আমরা প্রথম অধ্যায়ের সমস্ত বিষয়টা আলোচনা করে ফেললাম। এইখান থেকে তোমাদের এমসিকিউ যে প্রশ্নগুলো হবে, সেই এমসিকিউ প্রশ্নগুলো আমরা দিয়ে দেব। এবং এই এমসিকিউ প্রশ্নের যে পিডিএফটা তোমরা পাবে, সেখানে পাসওয়ার্ড থাকবে। সেই পাসওয়ার্ডটা হবে বড় হাতের UNIT 1। তাহলে ইউ বড় হাতের আর বাকিগুলো সব ছোট হাতের। এই পাসওয়ার্ডটা তোমরা ব্যবহার করে এমসিকিউ পিডিএফটা ওপেন করতে পারবে। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে প্রয়োজনীয়তা থাকলে, আর প্রয়োজনীয়তা না থাকলেও। ঠিক আছে, বন্ধু বান্ধবদের মধ্যে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি, তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।